অধ্যায় প্রথম সেটার একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের আমরা টপিকে রেখেছি ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ। যারা যুক্ত রয়েছ, যারা এখনো যুক্ত হওনি, সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো এই ক্লাসে যুক্ত হয়নি তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আর যে সকল বন্ধুরা এখন যুক্ত রয়েছ তারা তোমাদের সেই বন্ধুদের, অর্থাৎ যারা এই ক্লাসে এখনো যুক্ত হতে পারেনি বা জানে না এই সম্পর্কে, তাদেরকে একটু জানিয়ে দাও সেই ক্লাসটি শেয়ারের মাধ্যমে বা কোনো একটা যোগাযোগ মাধ্যমে তাদেরকে একটু বলে দাও যে আমাদের এই অনলাইন ক্লাস আইসিটি বিষয়ের যে ক্লাসটি সেটি শুরু হয়ে গেছে। তোমরা ঝটপট এই ক্লাসটি শেয়ার করে দাও, লাইক কমেন্ট, এবং এই ক্লাসটি উপভোগ করার জন্য সঙ্গেই থাকো। আর বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা যে বিষয়টি আজকে পড়বো সেটি হচ্ছে ক্রায়ো সার্জারি। তো যাই হোক, ক্রায়ো শব্দটা আসলে আমরা যেটা জানি যে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি। তো কখনো যদি কোনো চিকিৎসা পদ্ধতির কথা বলা হয় তাহলে কিন্তু আমরা চিকিৎসা পদ্ধতির কথা বললে কিন্তু আমরা ক্রায়ো সার্জারির কথা বলবো। তাহলে ক্রায়ো হচ্ছে একটা শব্দ, যেটা গ্রিক শব্দ ক্রায়ো। এই ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তাহলে গ্রিক শব্দ ক্রায়ো, তাহলে এটা কোন শব্দ? ক্রায়ো, গ্রিক শব্দ ক্রায়ো, যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা। আমি এখানে ভুল লিখেছি, বরফের মতো ঠান্ডা। আর সার্জারি মানে তো আমরা জানি বন্ধুরা, কি তোমরা জানো তো বন্ধুরা, ক্রায়ো বলতে আমরা জানি যে বরফের মতো ঠান্ডা, আর সার্জারি বলতে আমরা জানি হাতের কাজ। তাহলে ক্রায়ো সার্জারি হাতের কাজ। তাহলে আমরা ক্রায়ো সার্জারি কাকে বলি আমরা যদি বলতে যাই, তাহলে ক্রায়ো সার্জারি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? একটা ক্রায়ো আর একটা হচ্ছে সার্জারি। তাহলে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার সাহায্যে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। জটিল অপারেশনে আমাদের যেমন ধকল সহ্য করতে হয়, তাহলে ক্রায়ো সার্জারিতে তেমন কোনো ধকল নেই, কষ্ট নেই। আমরা খুব সহজেই এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে শরীরের অর্থাৎ অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত টিস্যু বা কোষগুলোকে, সেই রোগাক্রান্ত অংশটা শরীরের বাইরের অংশে হতে পারে, আবার শরীরের অভ্যন্তরেও হতে পারে। তাহলে আমরা কাকে বলবো যে এটা, যদি আমরা বলি যে আমাদের ক্রায়ো সার্জারি, এটা কাকে বলে? তাহলে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি, ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা সাহায্যে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, তাহলে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় আমরা কিন্তু একটি কথা বললাম যে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত টিস্যু বা কোষগুলোকে, রোগাক্রান্ত টিস্যু বা অস্বাভাবিক টিস্যু বা কোষগুলোকে ধ্বংস করতে পারে। তাহলে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা, তাহলে ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত
বা অস্বাভাবিক কোষ বা টিস্যুগুলোকে ধ্বংস করতে পারে। তাহলে ক্রায়োসার্জারি শব্দটি আমরা দেখলাম দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা গ্রিক শব্দ ক্রায়ো আর একটা সার্জারি। তো এই হচ্ছে আমাদের ক্রায়োসার্জারির সংজ্ঞা। জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে ক্রায়োসার্জারি কি। এখানে প্রশ্ন হতে পারে রক্তপাতহীন অপারেশন সম্ভব। ক্রায়োসার্জারির মাধ্যমে জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। এমন প্রশ্ন হতে পারে রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব, ধকল ছাড়াই অপারেশন সম্ভব। এই ধরনের প্রশ্নগুলো যদি চলে আসে তাহলে কিন্তু আমরা বলবো যে ক্রায়োসার্জারি। তাহলে ক্রায়োসার্জারি এই চিকিৎসা পদ্ধতিটা প্রথম শুরু হয় 1845 সালে। এখানে 1845 সালে ইংল্যান্ডে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিটা সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে 1845 সালে। 1920 সালে এটাতে তরল অক্সিজেন ব্যবহার করা হয়। তরল অক্সিজেন ব্যবহার করা হয় 1920 সালের দিকে এই ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেন ব্যবহার করা হয়। 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাহলে তরল নাইট্রোজেন। তাহলে এখানে আমি দুটি পয়েন্ট লিখেছি, একটা 1845 সালে ইংল্যান্ডে এই চিকিৎসা পদ্ধতিটা প্রথম শুরু হয়। দুই নাম্বার লিখেছি আমরা 1920 সালে এই ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে তরল অক্সিজেন ব্যবহার করা হয়। তিন নম্বরে লিখেছি 1950 সালে ডক্টর রে এলিংটন এই ক্রায়োসার্জারি চিকিৎসা সেবায় তরল নাইট্রোজেন ব্যবহার করেন। এখানে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় তার মধ্যে আমরা কিন্তু একটা বললাম তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, এগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়। তা আমরা এখানে আরো জানবো যে তরল নাইট্রোজেন এখানে ব্যবহার করা হয়, তরল অক্সিজেন এখানে ব্যবহার করা হয়, আরো ব্যবহার করা হয় ডাইমিথাইল ব্যবহার করা হয় ডাইমিথাইল ইথারপ্রোপেন। তাহলে একটা হচ্ছে তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, ডাইমিথাইল ইথার প্রোপেন, নাইট্রান অক্সাইড, আরো হয়তো আমাদের কার্বন ডাই অক্সাইড আছে, ডাইমিথাইল ইথার, এগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, ডাইমিথাইল ইথার প্রোপেন, নাইট্রান অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। তো এখানে আমরা দুটো বিষয় জানি ক্রায়োসার্জারির মাধ্যমে। তাহলে আমরা একটা কথা কিন্তু বললাম যে রক্তপাতহীন অপারেশন সম্ভব, এটা কিন্তু আমরা বললাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো আমরা এখানে দুটো বিষয় এখানে একটু জানি যে ক্রায়োসার্জারিতে যে বিষয়গুলো এখানে আমরা দেখব সেগুলো কিন্তু আমরা এখানে অলরেডি দেখে ফেললাম। আর তোমরা আরেকটা বিষয় দেখবা যে ক্রায়োসার্জারির যে সুবিধা রয়েছে সেই বিষয়গুলো তোমরা একটু তোমাদের বইয়ে ভালো করে দেখে নিবা। ক্রায়োসার্জারির সুবিধাগুলো কি কি সুবিধা রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিবা। আমরা এরপরে একটু ছোট্ট বিষয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তাহলে আমরা ক্রায়োসার্জারি এই পর্যন্ত রাখছি। আমরা এরপরে চলে যাচ্ছি অন্য একটা টপিকে, ছোট ছোট কিছু বিষয়ে। আমরা যে বিষয়গুলো পড়ব সেগুলোর ছোট্ট কিছু নমুনা আমরা এখানে তুলে ধরব। তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের কিছু বিষয় আমরা এখানে তুলে ধরছি। আমরা আসলে তেমন
পড়বো না, তোমাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি। তোমাদের যে এই বোর্ড বইটি রয়েছে, এই বোর্ড বইটিতে আমাদের কিছু অপশন রয়েছে বা কিছু কিছু টপিক রয়েছে। সেই টপিকগুলো প্রথম অধ্যায়ে তোমরা নিজেরা পড়লেই হয়তো পারবা। আমরা যেমন দেখতে পাচ্ছি 27 নম্বর পেজ, যে 27 নম্বর পেজে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা। তাহলে নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে এমন একটি দিক, এমন একটি ভালো মন্দ যেখানে থাকে, ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। একটা মানুষ ভালো কাজ করছে কিনা মন্দ কাজ করছে, নৈতিক নাকি অনৈতিক, তো এই বিষয়গুলো এখানে আমরা একটা কম্পিউটার ব্যবহার করছি। আমরা সেই কম্পিউটারে আমরা আমার একটা কম্পিউটারে বা অন্যের আরেকটা কম্পিউটারে আমরা এখন বসছি, বা আমি দেখা যাচ্ছে যে আমার একটা কম্পিউটার রয়েছে, তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বললো, স্যার আপনার কম্পিউটারটা একটু আমরা একটু ব্যবহার করতে পারি বা আমি একটু ব্যবহার করতে পারি। তা আমি বললাম যে ঠিক আছে, শিওর, তোমরা ব্যবহার করতে পারো। তা এখন তোমরা ব্যবহার করতে গিয়ে কি করছো? ব্যবহার করতেছো, অনুমতি নিয়েছো, কিন্তু অনুমতি নেওয়ার পরে তোমরা আবার কি করেছো? সেখানে দেখতে পাচ্ছ যে কোথাও আমরা এমন কিছু ডকুমেন্টস লুকায়িত রেখেছি হয়তো যেটা আমাদের প্রয়োজন বা যেটা তোমাদের দরকার নেই। তোমরা সেই বিষয়গুলো হয়তো আমার অনুমতি নিয়েছো কম্পিউটারটা ব্যবহার করার জন্য, কিন্তু আমার কম্পিউটারের ভেতরে কোন কোন ফোল্ডার ফাইল রয়েছে, কোন কোন এখানে ডকুমেন্টস রয়েছে, সেগুলো হয়তো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো, বা সেগুলো হয়তো তোমরা ডিলিট করছো বা সংশোধন সংযোজন বিয়োজন করছো, বা সেগুলো হয়তো তোমরা কপি করে নিচ্ছ, বা কারো মাঝে শেয়ার করে দিচ্ছ। এই ধরনের কাজগুলো কিন্তু অনৈতিক কাজ। তোমরা নৈতিক কাজ করছো শুধু একটাই, যে আমার অনুমতি নিয়েছো, আমার অনুমতি নিয়েছো, কিন্তু বাকি কাজগুলো তোমরা কিন্তু করছো ওগুলো কিন্তু তোমাদের করার কথা ছিল না। এই ধরনের বিষয়গুলো আছে। বা আমার একটা মোবাইল ফোন আছে, তোমরা একটা মোবাইল ফোন নিলা, স্যার একটা কল করতে পারি, তো এখন কল করার জন্য মোবাইল ফোনটা নিয়েছো, তোমরা কল না করে এখন কল করার পরে হয়তো একটু সময় পেয়েছো বা অন্য একটা বিষয় করতেছো, কাজ করতেছো। এখন এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ভালো একটা মন্দ একটা বিষয়। এই নৈতিকতা সম্পন্ন, তো এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে। যে কম্পিউটার, আমরা 27 নম্বর পৃষ্ঠায় যে বোর্ড বইটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই বোর্ড বইটি 27 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1992 সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে 10টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। কয়টি? 10টি। কত সালে? 1992 সালে। তাহলে 1992 সালে কম্পিউটার ইথিক্স, তাহলে আমাদের এখানে 10টি নির্দেশনা দিয়েছি। এই নির্দেশনাগুলো রেমন সি বারকুইন তার একটা বিখ্যাত গ্রন্থ যে ইন পারসুইট অফ এ 10 কমান্ডমেন্টস ফর কম্পিউটার ইথিক্স গবেষণাপত্রে, তার একটা গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। তাহলে আমরা এখানে একটু মনে রাখি যে 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটার ইথিক্স এর বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। নির্দেশনাগুলো রেমন সি বারকুইন তার ইন পারসুইট অফ এ 10 কমান্ডমেন্টস ফর কম্পিউটার ইথিক্স গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই 10টা নির্দেশনা হয়তো তোমাদের বইয়ে আছে, যে তার মধ্যে আমি দু একটা একটু বলে তোমাদের শোনাচ্ছি। তুমি কম্পিউটার, 1 নম্বর, তুমি কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করবে না। 2 নম্বর, তুমি অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করবে না। 3 নম্বর, তুমি অন্য কারো ফাইলের নাক গলাবে না। 4 নম্বর, তুমি চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করবে না। 5 নম্বর, তুমি মিথ্যা তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার করবে না। এরকম 10টি এখানে নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাগুলো তোমরা একটু দেখে নিবা এক নজরে। আমরা কিন্তু বললাম রেমন সি বারকুইনের কথা। রেমন সি বারকুইন তার একটা গবেষণা পত্রে তিনি এই 10টা নির্দেশনা উল্লেখ করেছিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে কম্পিউটার ক্রাইম, কম্পিউটার অপরাধ। তাহলে কম্পিউটার অপরাধ কি? কম্পিউটারে আমরা এখন অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে যদি কোনো খারাপ কাজ করে থাকি, কোনো ধরনের তথ্য ডিলিট বা ধ্বংস করে দেই, মুছে ফেলি, বা আমরা কপি করে নেই, তাহলে সে ধরনের অপরাধগুলো কিন্তু কম্পিউটার ক্রাইম বা কম্পিউটার অপরাধ। আমরা হ্যাকিং, তাহলে একটা বিষয় আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে যে হ্যাকিং। তাহলে কম্পিউটার অপরাধ, এই কম্পিউটার অপরাধের কম্পিউটার ক্রাইম, তাহলে আমরা প্রথমেই
হ্যাকিং এর কথা করব। হ্যাকিং কিন্তু তোমরা বিষয়টা জানোই যে আসলে হ্যাকিং কি। তো প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলা হয়। প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলা হয়। তাহলে আমরা হ্যাকিং যে প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং আমরা বলছি। তো এই হ্যাকিং, যারা হ্যাকিং এর কাজ করে তাদেরকে বলা হয় হ্যাকার। আমরা হ্যাকিং, আমাদের এখানে প্রশ্ন হতে পারে, প্রশ্নটা হতে পারে এরকম, খ নম্বর প্রশ্নে, হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড। হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, বুঝিয়ে লেখো। এরকম প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এখানে হ্যাকিং সম্পর্কে আমরা করব। এরপরে আমরা চলে যাচ্ছি যে সফটওয়্যার পাইরেসি। এরপরে আমরা চলে যাচ্ছি সফটওয়্যার পাইরেসি। তো এখন সফটওয়্যার পাইরেসিটা কি সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য। তো এখানে আমরা একটু দেখে নেই যে সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায়। তাহলে আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম যে সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া, এই সব কার্যক্রমকেই বলা হয় সফটওয়্যার পাইরেসি। তাহলে সফটওয়্যার পাইরেসি বলতে এমন একটি বিষয় এখানে আমরা বোঝানো বা বুঝতে পারছি, বা এমন একটি বিষয় বোঝানো হয়েছে যে প্রস্তুতকারীর অনুমতি ছাড়াই কোনো সফটওয়্যার কপি করা, কোনো সফটওয়্যার বিতরণ করা, কোনো সফটওয়্যারের নাম পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া, এ ধরনের কাজ যদি থেকে থাকে সেগুলো কিন্তু অনৈতিক কাজ। এই অনৈতিক কাজগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তো এরপরে আমরা চলে যাচ্ছি প্লেজিয়ারিজম। এটাও একটা গুরুত্বপূর্ণ। আমি যে বিষয় তিনটা এখানে তুলে ধরছি, হ্যাকিং একটা সফটওয়্যার পাইরেসি, একটা প্লেজিয়ারিজম, এই তিনটা বিষয় কিন্তু এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তা মনে করো এই বইটা আমি লিখেছি। এখন এমন কোন ব্যক্তি এই বইটার কিছু অংশ কপি করে যদি আমার অনুমতি ছাড়াই বাজারে বিক্রি করে, তাহলে সেটাও কিন্তু একটা প্লেজিয়ারিজম হতে পারে। এখন আমার অনুমতি ছাড়াই বা সে যে একটা নতুন বই তৈরি করবে, সে বইটাতে যদি আমার বইয়ের উৎস কোনো না দেয়, যে আমি কোন কোন বই থেকে রেফারেন্স নিয়েছি, এই বিষয়গুলো যদি তুলে না ধরে, তাহলে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে একটা প্লেজিয়ারিজম। তো যাই হোক,
এখানে আমাদের বলা হয়েছে প্লেজিয়ারিজমে যে যে কোনো উৎসের লেখা সংযোজন করা হোক না কেন তাতে মূল লেখক বা মূল কর্মের স্রষ্টার নাম অবশ্যই সংযোজন করা উচিত। আবারও বলছি, যে কোনো লেখা সংযোজন করা হোক না কেন তাতে মূল লেখক বা মূল কর্মের স্রষ্টার নাম সংযোজন করা উচিত, এটিই বিধান। এর ব্যতিক্রম হলে তা অপরাধ বলে বিবেচিত হবে। এ ধরনের অপরাধই হলো প্লেজিয়ারিজম। তা বিশেষ করে আমরা এই প্লেজিয়ারিজম কথায় কথায় লক্ষ্য করতে পারবো যে অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, কথা, লেখা, ডেটা, ছবি, শব্দ, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয়। তাহলে আমি আবারও বলছি, এই প্লেজিয়ারিজমের বিষয়গুলো কথায় কথায় আমরা বেশি দেখতে পাই, বা এই ধরনের কাজগুলো আমরা বিশেষ করে অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, কথা, লেখা, ডেটা, ছবি, শব্দ, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয়। এ ধরনের কাজগুলোই হচ্ছে আমাদের প্লেজিয়ারিজম। এ ধরনের কাজগুলোকে আমাদের বলা হচ্ছে অনৈতিক কাজ। এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে দেখবা। আরেকটি বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করব, খুব সহজেই হয়তো আমরা এই বিষয়গুলো মনে থাকবে আমাদের। আমরা একটি বিষয় শুধু এখানে একটু বলে রাখি, তোমাদের যারা বিশেষ করে একাদশ শ্রেণী তাদেরকে, অর্থাৎ 2020-2021 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে এখন অধ্যয়নরত নতুন ভর্তি হয়েছ, তাদেরকে আমি বলবো যে তাদের যে একটা পাঠ্য বই বাজারে বের হয়েছে, সেই পাঠ্য বইয়ের 27, 28, 29 পৃষ্ঠা ভালো করে পড়তে। আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর পৃষ্ঠা, 32, 33 এই পৃষ্ঠাগুলো হয়তো আমাদের 34, 35 পর্যন্ত আছে। এই পৃষ্ঠাগুলো কিন্তু খুব সহজই, এগুলো যদি আমরা একটু একটু করে নিজেরাই পড়তে চাই তাহলে কিন্তু আমরা পড়তে পারবো। তো আমরা যে বিষয়গুলো পড়বো একটু শুধু আমি টপিকটা লিখে রাখি বা লিখে দেই যে আমাদের সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। এই পয়েন্ট এখানে কয়েকটা আছে। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই পয়েন্টটা আমরা পড়ব। তো এখানে কিছু ইতিবাচক দিক রয়েছে, আবার কিছু নেতিবাচক দিকও হয়তো আমরা দেখতে পাবো, তাই না? তো এই ইতিবাচক দিকগুলো আমি একটু বলতেছি, তোমরা শুনবা, বই আছে। ইতিবাচক দিকগুলো, এক নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে। এখানে আমাদের আইসিটি ব্যবহার করা হয় শিক্ষাক্ষেত্রে। আমরা জানি যে এই কোভিড-19 কারণে আমাদের ঘরে বসেই ক্লাস নিতে হচ্ছে বা ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো। তো এইখানে আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে আমাদের এই আইসিটি ব্যাপক ভূমিকা রাখছে। তথ্য প্রযুক্তি, নেট কিভাবে ব্যবহার করব, কিভাবে ক্লাস নেব, কিভাবে সেটাকে আমরা লাইভ ক্লাসে দেখাবো, কিভাবে এখানে আমরা সংযোজন, বিয়োজন বা যদি কোনো ধরনের বিষয় থেকে থাকে সেই কাজগুলো আমাদের কিন্তু এই আইসিটির কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান। তো যাই হোক, শিক্ষাক্ষেত্রে, বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে আমাদের আছে, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অফিস আদালতে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, উন্নত যোগাযোগ ব্যবস্থায়, শিল্প সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে। এগুলো হচ্ছে আমাদের ইতিবাচক দিক। আবার কিছু নেতিবাচক দিক রয়েছে। নেতিবাচক কিছু দিক রয়েছে, এগুলো আমি শুধু এখানে বলে রাখি। আসক্তি, এই আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন তো ফেসবুকে যে আমাদের অনলাইন ক্লাসগুলো হয় সবগুলো ফেসবুকে। এখন আমরা যদি এই ক্লাস দেখতে গিয়ে, ক্লাসগুলো করতে গিয়ে যদি আমরা ফেসবুকের প্রতি আমাদের আসক্তিটা বেড়ে যায়, এখন আমাদের এখানে দেখা দরকার ছিল ক্লাস কিভাবে, কোন বিষয়ে কখন ক্লাস হচ্ছে এটা আমাদের মাথায় রেখে ক্লাসগুলো দেখা বা উপভোগ করা দরকার ছিল। আমরা তা না করে কি করছি, হয়তো ক্লাসে ফাঁকি দিয়ে আমরা হয়তো সেখানে আর কি আছে
সেই বিষয়গুলোর দিকে হয়তো ধাবিত হচ্ছি। তো এখানে এটা করা যাবে না। আমরা এজন্য দেখব যে আমাদের ভালো বিষয়গুলোকে আমরা কিভাবে ভালোভাবে নিতে পারবো, সেগুলোকে আমাদের সব থেকে মাথায় রাখতে হবে। আমরা এই তথ্য প্রযুক্তি একটা কম্পিউটার ব্যবহার করতেছি, আর কম্পিউটারের ভিতরে গেম খেলা, এটাতে আমাদের খুব আসক্তি একটা বেড়ে গেছে, আসক্তি হয়ে গেছে, নেশায় পরিণত হয়ে গেছে। বা মোবাইলে গেম খেলা নেশায় পরিণত হয়ে গেছে, বা ফেসবুক সারাদিন সারাদিন চালানো। এই ধরনের আসক্তিটা আমাদের একটা আইসিটির নেতিবাচক দিক। আমাদের অপরাধ, কিছু অপরাধ থেকে থাকে, কোনো একটা তথ্য বিভ্রান্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, এই ধরনের বিষয়গুলো আছে সমাজে। যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও হয়তো আমরা এই বিষয়গুলো দেখব, যে আসলে আমরা যে অপরাধগুলো করে থাকি। স্বাস্থ্যগত সমস্যা আমরা বলতে পারি যে আমরা একটানা যদি এই আমাদের অনলাইন জগতে সবসময় পড়ে থাকি নেশাগ্রস্ত হয়ে, এখন যখন দরকার নেই তখনও আমরা হয়তো বসে আছি বা ব্যবহার করতেছি, এতে দেখা যাচ্ছে যে আমাদের শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। এক সময় দেখা যাবে যে আমাদের মেন্টালি একটা প্রবলেম হয়ে যাবে, মানসিক সমস্যা বা মানসিক রোগীতে পরিণত হয়ে যাবে। তো এই জন্য স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের নেতিবাচক দিক রয়েছে। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখবা। আমরা আর এদিকে বাড়াচ্ছি না, তোমরা এই পাঠ্য বইয়ের যে প্রথম অধ্যায় আছে, সেই প্রথম অধ্যায়ের শেষের কয়েকটা চ্যাপ্টার বা শেষের কয়েকটা পেজ তোমরা নিজেরা পড়লেই হয়তো পারবা। তা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আর বেশি দূরে যাচ্ছি না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি সবাই ভালো থাকবা, ততদিনে তোমরা সুস্থ থাকবা, এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।